আমি আমার ৭৫ আমি অস্ত্র রাখি। আমার এটা ৫ তারিখ রাত ৩টার সময় ছিল। ৫ তারিখ রাত ৩টার সময় ছিল। রাত ১০টার সময় আমি নিয়ে দেব বা ৫টার সময় ছেড়ে দেয়। ২০২৩ সালের ডিসেম্বর মাসে সদ্য গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র্যাবের জিয়াউল আহসান, ডিবির মনিরুল ইসলাম এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা দেখা করেন এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে টার্গেট হিসেবে অভিহিত করেন। তার সুব্রত বাইনকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডন পাঠানোর কথা বলেন এবং লন্ডনে মিশনটি সম্পন্ন করার জন্য যা যা সহায়তা লাগবে তা কূটনৈতিক চ্যানেলে প্রদান করা হবে বলে সুব্রত বাইনকে নিশ্চিত করেন। টার্গেট এই কাজ সম্পন্ন হওয়ার পর সুব্রত এবং তার পরিবারকে ভারতীয় পাসপোর্টে আলী মোহাম্মদ নামে কানাডায় পাঠানোর ব্যবস্থা করা হবে, এই বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়। তারা এটাও জানায় এই কাজের ব্যাপারে সরকারের সর্বোচ্চ পর্যায়ের আগ্রহ আছে এবং সর্বোচ্চ মহলের গ্রিন সিগন্যাল পেয়েই পাঠানো হবে এবং তার বেশভূষা যেন পাকিস্তানি বলে মনে হয় এ ব্যাপারেও তাকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে হাসিনার সরকারের পতন এবং হাসিনা পালানোর পর র্যাবের জিয়াউল আহসানের নির্দেশে সুব্রত বাইনকে তার মেয়ে বিথির কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং পরবর্তী আদেশের অপেক্ষার কথা জানানো হয়। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতা গঠনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের ২৩ জন কুখ্যাত শীর্ষ সন্ত্রাসীদের তালিকা তৈরি করা হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ ২৩ জন অপরাধীদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। ওই তালিকার প্রথমেই ছিল ত্রিমথী সুব্রত বাইন। তার নামে তখন ১ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়। পরবর্তীতে সুব্রত বাইন উপায়ন্ত না দেখে তার সবচেয়ে আস্থাভাজন এবং বিশ্বস্ত আরেক পুরস্কার ঘোষিত সন্ত্রাসী মোল্লা মাসুদকে নিয়ে যশোরের পুটখালি সীমান্ত দিয়ে ভারতে চলে যায়। কিন্তু সুব্রত প্রায়ই বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে যশোরে আসতো চাঁদার টাকা সংগ্রহ করতে এবং বসবাসের জন্য যশোর শহরের তেজপাড়ায় স্থানীয় লালটুর মাধ্যমে একটি বাসাও ভাড়া নিয়েছিল। সুব্রতর দ্বিতীয় স্ত্রী বিউটি, সন্তান নূর, বিথি ও রিপন যশোরেই বসবাস করত এবং দেশের বিভিন্ন এলাকা হতে মাসিক চাঁদার টাকা আদায়ের পর আবার সীমান্ত পার হয়ে কলকাতায় চলে যেত। এরই মাঝে কলকাতা পুলিশ সুব্রতকে কালীঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে। আটক সুব্রতকে ছাড়াতে নানামুখী তৎপরতা শুরু করে আরেক শীর্ষ সন্ত্রাসী তানভীরুল ইসলাম জয় এবং তার যোগাযোগ ব্যবহার করে সুব্রতকে জেল থেকে মুক্তি করে। তানভীরুল ইসলাম জয় ছোটবেলা থেকেই দার্জিলিংয়ে পড়াশোনার সুবাদে ভারতীয় স্টাবলিশমেন্টে তার কিছু বন্ধু ছিল যারা দেশটির সামরিক বাহিনী, পুলিশ প্রশাসন এবং সরকারি বিভিন্ন কার্যালয়ে কর্মরত ছিল। এই ঘটনার পর জয় সুব্রত বাইন এবং মোল্লা মাসুদকে ডেকে পাঠান তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার এস.কে চক্রবর্তী। তখন থেকে মূলত এই ৩ জনের ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং সেনা গোয়েন্দা মিলিটারি ইন্টেলিজেন্সের সাথে সম্পর্ক শুরু হয়। তানভীরুল ইসলাম জয় শারীরিকভাবে ফিট না হওয়ায় র এর গোয়েন্দা অফিসাররা সুব্রত বাইন, মোল্লা মাসুদ এবং তাদের সহযোগী গোলাম মোর্তজা বাবু ওরফে মধুবাবুকে ভারতের মধ্যপ্রদেশে এবং উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে কমান্ডো প্রশিক্ষণ প্রদান করে নেয়। পরবর্তীতে র এর সিনিয়র কর্মকর্তা এস মাথুর সুব্রতদের দিল্লি ডেকে নেন এবং বাংলাদেশে লুকিয়ে থাকা ভারতের উলফা, ইউনাইটেড লিবারেশন অফ নাগাল্যান্ড সহ যেসব নিষিদ্ধ সংগঠন আছে সেসব সংগঠনের কিছু নেতাদের ছবি ও ঠিকানা দিয়ে অস্ত্র, অর্থ সহ মিশন কার্যকরী করতে যা যা প্রয়োজন সেসবের ব্যবস্থা করে দেন। ২০০৩ সালে সকল প্রস্তুতি নিয়ে সুব্রত ঢাকায় আসে এবং মোহাম্মদপুর এলাকায় একটি বাড়িতে হামলা করে নাগাল্যান্ডের সার্বভৌমত্ব দাবি করা বম সম্প্রদায়ের এক নেতার স্ত্রী ও ৭ বছরের সন্তানকে হত্যা করে। এছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের মোস্তাকিম কাবাবের মালিক মোস্তাকিমকে গুলি করে হত্যা করে। মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা MQM নামের পাকিস্তান ভিত্তিক একটি সংগঠনের সাথে সংশ্লিষ্টতার কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন মুত্তাকিম। এছাড়া বহুবার উলফার নেতা পরশ বড়ুয়াকে হত্যার চেষ্টা করেন সুব্রত বাইন। ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ অনুরোধে কলকাতায় থাকা সন্ত্রাসীদের আটকের অভিযান শুরু হয়। তখন কলকাতার সিআইডি কর্মকর্তা রাজীব কুমার সুব্রত বাইনকে গ্রেপ্তারের জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হয়। সুব্রত ভারতীয় গোয়েন্দা সংস্থার পরামর্শে এবং সহায়তায় আলী মোহাম্মদ নামে একটি ভারতীয় পাসপোর্ট তৈরি করে প্রথমে সিঙ্গাপুর এবং পরে চীনে গিয়ে থিত হয়। সেখানেও সুব্রত বাইন রয়ের তত্ত্বাবধানেই ছিল। চীনে র খুব বেশি তৎপর না থাকায় সুব্রত বাইন দুবাই পাড়ি জমায়। সেখানে তাকে বিলাসবহুল ভিলায় থাকার ব্যবস্থা করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং তার সহযোগী মোল্লা মাসুদকেও তখন দুবাই পাঠানো হয়। ভারতীয় র সুব্রত এবং মোল্লা মাসুদকে
দুবাইতে পলাতক ভারতীয় মোস্ট ওয়ান্টেড টাইগার মেমনের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের পরামর্শ দেয়। তাদের লক্ষ্য ছিল টাইগার মেমনের মাধ্যমে কোনোভাবে মাফিয়া সর্দার দাউদ ইব্রাহিমের নেটওয়ার্কে প্রবেশের, কিন্তু এই মিশনে সফল হতে পারেনি সুব্রত বাইন। পরবর্তীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরামর্শে সুব্রত বাইন নেপাল থেকে ভারতে প্রবেশ করে এবং পরিকল্পনা মাফিক কলকাতায় তার বালিগঞ্জের বাড়ি থেকে স্পেশাল টাস্কফোর্স তাকে গ্রেপ্তার করে। 2023-এর ফেব্রুয়ারি মাসে কলকাতা স্পেশাল টাস্কফোর্স সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে। তাকে নিয়ে আসা র্যাবের সদর দপ্তরে এবং তার সাথে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম। সুব্রতকে নতুন লক্ষ্য দেওয়া হয় এবং বলা হয় এই কাজ সফলভাবে করতে পারলে তাকে পরিবারসহ কানাডায় স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করা হবে। সুব্রত প্রস্তাবে রাজি হলে তাকে কুখ্যাত জিয়াউল আহসানের তত্ত্বাবধানে র্যাব কার্যালয়ের ভেতরেই একটি কক্ষে রাখা হয় এবং তার মেয়ে বিতুর সাথে নিয়মিত যোগাযোগের ব্যবস্থাও করে দেওয়া হয়। এ সময় সুব্রত বাইনকে জিয়াউল আহসানের ঘনিষ্ঠ কর্মকর্তারা দূরবর্তী টার্গেটকে লক্ষ্য করে আঘাতের প্রশিক্ষণ প্রদান করে। তাকে স্নাইপার রাইফেলের ব্যবহার, মুভিং টার্গেটকে গুলি করার আগে বাতাসের গতি, আর্দ্রতা, দূরত্ব এসব খুঁটিনাটি বিষয় ট্রেনিং দেওয়া চলতে থাকে। এরপরে 2023 সালের ডিসেম্বর মাসে সুব্রতর সাথে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র্যাবের জিয়াউল আহসান এবং মনিরুল ইসলাম এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা দেখা করে টার্গেট যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপির শীর্ষ নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করেন। এরপর থেকেই সুব্রত বাইন প্রকাশ্যে আসা শুরু করে, পুনরায় যোগাযোগ স্থাপন করে রয়ের সাথে। সুব্রতকে সহায়তা করতে বাংলাদেশের স্যাটেলাইট ফোন সহ যাবতীয় ডিভাইস পাঠানো হয় মোল্লা মাসুদকে। আর এই দুই শীর্ষ সন্ত্রাসীর সাথে পলাতক আওয়ামী লীগের শীর্ষ নেতাদের যোগাযোগের মাধ্যম হয় নেপালে পলাতক আরেক সন্ত্রাসী লেদার লিটনের।